আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সবার উপর, যারা যেখান থেকেই হোক এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। তো আসলে অনেকদিন পর ভিডিওতে আসা হলো, যেহেতু সামনে আমার বায়োলজি পরীক্ষা। সো বায়োলজি নিয়ে আজকে আলোচনা করা হবে। আর যেটা হচ্ছে যে আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব হচ্ছে যে বায়োলজির যে 11, তারপর 12, তারপর 14, এই 3টা চ্যাপ্টারের উপর যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল সেগুলোর উপর এমসিকিউ চর্চা। সো এমসিকিউ আর সিকিউ, মানে এই সিরিজটা হচ্ছে জাস্ট অনলি ফর এমসিকিউ। যদি এক্সপ্লেনেশন ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলে আছে ভিডিওটি, সেখান থেকে দেখেন। আজকে আমরা শুরু করবো হচ্ছে চ্যাপ্টার 11 দিয়ে। চ্যাপ্টার 11-এ কয়েকটা, মানে আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এই এমসিকিউ গুলো আসলে আপনাদের যাদের কাছে এই টেক্সট বুক বইটা আছে, এই বইটাও আপনারা ফলো করতে পারেন বায়োলজির জন্য, মেড ইজি টু টেস্ট পেপারস এটা। সো এখান থেকে আসলে, এবং আরো অন্যান্য সোর্স থেকে ঘাটাঘাটি করে কয়েকটি সিলেক্টেড এমসিকিউ নির্বাচন করা হয়েছে আর কি। শুরু করা যায়। চ্যাপ্টার 11-এ আমরা পড়ছিলাম অলরেডি যে বায়ু পরাগায়ন পড়ছিলাম। সো পরাগায়নের যে মাধ্যমগুলো, যেমন পতঙ্গবাহী পরাগায়ন অথবা পানি পরাগায়ন, মানে পানির মাধ্যমে যে পরাগায়নগুলো হয়, তারপর বায়ু পরাগী উদ্ভিদ যেগুলো, তো সেগুলো আমরা জানছিলাম বায়ুর মাধ্যমে যে পরাগায়ন। তো এখানে ফার্স্ট এই কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন ফুলের গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত? এটা অবভিয়াসলি অ্যান্সার হবে ধান। ধানের গর্ভমুণ্ড আঠালো হয় এবং শাখান্বিত। দ্যাটস দ্য মেইন পয়েন্ট, যে এটার গর্ভমুণ্ড শাখান্বিত হয়, এবং এটি কিন্তু একটা বায়ু পরাগী উদ্ভিদ ধান। ওকে, এবার বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? ফুল রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয় না, সো এটা হবে না। ফুল হালকা ও মধুগ্রন্থিহীন, হ্যাঁ, ফুল হালকা হয় এবং মধুগ্রন্থিহীন হয়, এবং গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত, হ্যাঁ এটা, তার মানে 2 ও 3। এই ছিল বায়ু পরাগী রিলেটেড যত কিছু। এরপর আসি পতঙ্গরাগী ফুল কোনটি? পতঙ্গরাগী ফুল দেখতে হবে, এটা তো বায়ু পরাগী। ধান, এটা তো বায়ু পরাগী উদ্ভিদ, এটা হবে না। কচু, এটা তো পানির মাধ্যমে পরাগায়ন করে, এটাও হবে না। আখ, এটা তো আসে না। তাহলে সরিষা হবে পতঙ্গরাগী ফুল। ওকে, পতঙ্গের মাধ্যমে এটা পরাগায়ন করে। তো এগুলো আসলে মুখস্থ করে নিতে হবে, আর কোনো উপায় নেই। এরপর আসি যে আমাদের নিষেকের পার্টে কত সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা থাকে? উত্তর হবে 38 থেকে 40। 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা থাকে। ওকে, মানে অর্থাৎ যখন ইমপ্ল্যান্টেশনটা হয়, অর্থাৎ গর্ভধারণ যখন হয়, তখন থেকে কাউন্ট করে 38 সপ্তাহ বা 40 সপ্তাহ পর এই গর্ভাবস্থাটা থাকে। দেন গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? উত্তর হচ্ছে 3টি। গর্ভযন্ত্র কি? গর্ভযন্ত্র হচ্ছে ওই যে আমরা যেটা পড়ছিলাম, একটা যে ভ্রূণথলি থাকে, ভ্রূণথলিতে যে একটা ডিম্বাণু থাকে, এবং তার সাথে যে 2টা সহকারী কোষ থাকে, এই সহকারী কোষ আর এই যে ডিম্বাণু, এটা নিয়ে তৈরি হয় গর্ভযন্ত্র। এটাকে বলা হয় গর্ভযন্ত্র, এবং এই গর্ভযন্ত্রে 3টা কোষ থাকে। এখন আপাতত এগুলাই মানে মানে পুরো টাচ করা হলো চ্যাপ্টারের। এটা ছিল হচ্ছে নিষেকের পার্ট, এটা ছিল হচ্ছে কোষে ওই যে যে পরাগায়ন সেটার পার্ট, আর এটা হচ্ছে বায়ু পরাগী, পতঙ্গ পরাগী সব আসলে টাচ করা হয়েছে। বাট তারপরও কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো বইয়ের মধ্যে আছে, আমরা যদি বইয়ের 239 পৃষ্ঠায় যাই, সেখানে দেখব যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। ওখানে বলা হয়েছে যে পরাগ রেণু বা পরাগ কোষ, এটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? সেটা হবে পরাগ রেণু বা পরাগ কোষ। এন্ড আরেকটা হচ্ছে যে স্পোরোফাইটের তাহলে প্রথম কোষ কি হবে? স্পোরোফাইটের প্রথম কোষ হবে জাইগোট। ওকে, সো পরীক্ষা আসতে পারে স্পোরোফাইটের প্রথম কোষ কি, সেটা হচ্ছে জাইগোট। আর পুং গ্যামেটোফাইটের
বা গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু বা পরাগকোষ। ওকে, দ্যাটস ইট। এরপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে তেমন কিছুই নাই যদিও। তো এখানে 235 পৃষ্ঠা, এগুলো তো কমন, এগুলো এমনি মুখস্থ থাকার কথা, যে মোনাডেলফাস, ডায়াডেলফাস, পলিয়াডেলফাস অর্থাৎ একগুচ্ছ, বহু দ্বিগুচ্ছ এবং বহুগুচ্ছ, পুং এটাকে কি বলে, পুংস্তবক, রাইট? অর্থাৎ এখানে পরাগ দণ্ড বা পুং দণ্ডগুলো একসাথে লাগানো থাকবে। যদি একগুচ্ছ আকারে থাকে তাহলে সেটাকে মোনাডেলফাস বা উদাহরণ হিসেবে জবা, এবং যদি দ্বিগুচ্ছে থাকে তাহলে সেটাকে ডায়াডেলফাস, উদাহরণ হিসেবে মটর, এবং যদি বহুগুচ্ছে বা পলিয়াডেলফাস থাকে তাহলে তাকে আমরা শিমুল হিসেবে দেখতে পারি। অর্থাৎ পরাগ দণ্ড যেগুলো দণ্ড সেগুলো বহুগুচ্ছে থাকে, সেটার ক্ষেত্রে হচ্ছে শিমুল। এবং পরাগধানী যদি একগুচ্ছে থাকে তাহলে তাকে আমরা সিনজেনিয়াস বলি। এটা ভেরি সিম্পল, এটা আসলে বলা লাগে না যদিও। আচ্ছা, তেমন কোনো আসলে এমসিকিউ এখানে আপাতত পাচ্ছি না, বাট আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে যে কয়েকটা হরমোনের নাম দেওয়া আছে, এখান থেকে আসবেই, মানে ইনশাল্লাহ আসবেই, কারণ মানে হরমোনগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। যেমন ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই হরমোনগুলো নারী সুলভ আচরণ করতে সহায়তা করে, এবং শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন, সেটা মনে রাখতে হবে, শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন, আর ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। আর অমরা যেটা হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা, সেটা হচ্ছে একটা গ্রন্থি, সেই গ্রন্থি থেকে নিঃসৃত হয় গোনাডোট্রপিন ও প্রোজেস্টেরন। দ্যাটস ইট, গোনাডোট্রপিন এবং প্রোজেস্টেরন। সো এটাই ছিল আসলে। আর খুবই মানে 249 আর 248 পৃষ্ঠা একদম পুরো ঠাডা মুখস্থ করে রাখতে হবে ভাই, এটা মানে বলার আর কিছুই নাই। এখানে এইডস রোগ নিয়ে অনেক কিছু বলা আছে, কত সালে আবিষ্কৃত হয়, কত লাখ মানুষ মানে এখান থেকে এটা আসতে পারে। এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে এইডস রোগের ফলে মানে যে এইডস যে রোগটা হয় সেটা হয় হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে, এবং সেই এইচআইভি ভাইরাস কি করে, সেটা করে হচ্ছে শ্বেতরক্তকোষের ক্ষতি সাধন করে এবং কোষের অ্যান্টিবডি তৈরি সহ রোগ প্রতিরোধ সংক্রান্ত কাজে বিঘ্ন ঘটায়। ফলে শ্বেতরক্তকোষের সংখ্যা, বিশেষ করে CD4 জাতীয় শ্বেতরক্তকোষ ও অ্যান্টিবডি পরিমাণ ক্রমশ কমতে থাকে। তো এখানে আসতে পারে পরীক্ষায় CD4 জাতীয় শ্বেতরক্তকোষ। সো দ্যাটস ইট, আসলে এটাই ছিল আসলে মেইন কয়েকটা এমসিকিউ 11 নম্বর চ্যাপ্টার। থ্যাংক ইউ। দেখা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারের এমসিকিউতে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালাম। এগুলো কি রে? 9 মিনিট।